বৃষ্টির মধ্যে আমার কাপড়ে জড়ানো ভিজে শাড়িতে যখন শ্বশুর শাহের সাথে নির্জন সেই বাস স্ট্যান্ডে একা একা দাঁড়িয়েছিলাম। আমার গা ছমছম করছে এখনো। আমার মনমগজ যেন উল্টেপাল্টে গেছে এক অদ্ভুত ঘূর্ণির মধ্যে। শান্ত থাকতে চেয়েছিলাম, শান্ত থাকা উচিত ছিল, কিন্তু ওই মুহূর্তে আমার শরীর, এই দেহটা আর মনটা তারা যেন একেবারে অন্য কিছুর জন্য চিৎকার করছিল। বৃষ্টির ফোঁটাগুলো যখন আমার ভেজা শরীরে লেপ্টে থাকা শাড়ির ওই সব নিচুচু খাজয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছিল, ঠিক তখনই এমন একটা কিছু ঘটে গেল যা কল্পনারও বাইরে, যার প্রতিটি স্পর্শ, প্রতিটি শ্বাস এখনও আমার চামড়ায় আগুনের মতো জ্বলছে। আর আজ আমি আপনাদের সেই সব গোপন কথা বলতে যাচ্ছি, যা আমার বুকের ভেতর পাথরের মতো চেপে বসে আছে, যার ওজন আমার শ্বাস রোধ করে ফেলতে চায়। সবকিছুর শুরুটা কিন্তু ওই বৃষ্টিতে নয়। শুরুটা নিভুতে প্রতিদিনের ছোট ছোট স্পর্শে, নিঃশব্দ দৃষ্টিতে, আর সেই অবিরাম শূন্যতায়। যে শূন্যতা আমার স্বামীর অবহেলা আর শ্বশুর শাহের স্ত্রীর মৃত্যুর পর থেকে এই বাড়িটাকে গ্রাস করে ফেলেছে। আমার স্বামী রাহুল, নামটা বলতেই গলাটা শুকিয়ে যায়। সে দূরের কোনো শহরে চাকরি করে, মাসে একবার ফেরে, আর সেটাও যেন বাধ্য হয়। ফোনে কথা হয় মিনিট দুক, জবাবদিহিতার মতো। খেয়েছিস? বাচ্চা ভালো আছে? বাবা ভালো, তারপর সিগন্যাল কেটে যায়। আমার অস্তিত্বটাই যেন তার কাছে একটা রুটিনের অংশ। তার স্পর্শের কথা মনে পড়লে এখন শুধু শীতলতা ছাড়া কিছুই মনে পড়ে না। একটা যান্ত্রিক স্পর্শ, দায়িত্ব পালন মাত্র। আর শ্বশুরমশাই অরুণ চক্রবর্তী আগে কেমন ছিলেন জানি না। শাশুড়ি মারা যাওয়ার পর থেকেই কে যেন পাথরের মূর্তি হয়ে গেছেন। চুপচাপ, গম্ভীর চোখে একটা গভীর বেদনা সবসময় লেগেই থাকে। কিন্তু গত কয়েক মাসে কিছু পরিবর্তন হয়েছে। খুব সূক্ষ্ম, কিন্তু আমি টের পাচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। সকালবেলা চা নিয়ে গেলে আগে শুধু রেখে যাও বলতেন, নিচু করে খবরের কাগজ পড়তেন। এখন চোখ তুলে তাকান। সেই দৃষ্টি শুধু আমার হাতের দিকে নয়, শাড়ির আঁচল বেয়ে উপরে ওঠে। আমার বুকের দিকে একটু বেশিক্ষণ স্থির থাকে। মনে হয় যেন আমার শরীরের রেখাগুলো টেস্ট করছেন কোনো শিল্পকর্মের মতো। তারপর হঠাৎ চোখ নামিয়ে নেন, একটা গভীর শ্বাস নেন, যেন কোনো ভুল করে ফেলেছেন। আমার বুক তখন ধরাস ধরাস করে ওঠে। গলাটা শুকিয়ে আসে, লজ্জায়, একটু উত্তেজনায়, আর প্রচণ্ড ভয়ে। কি দেখলেন? কি ভাবলেন? মনটা কাঁপে। দুপুরের রোদে বারান্দায় কাপড় শুকাতে দিলে আমি পিছন ফিরে ক্লিপ আঁটছি। হঠাৎ পিছনে শব্দ পাই। ফিরে তাকাই, তিনি দাঁড়িয়ে জানালার ধারে। দৃষ্টি আটকে আছে আমার পিঠের বক্রতায়, কোমরের নিচের বাঁকে, যেখানে শাড়ির পাট জড়িয়ে আছে। চোখাচোখি হতেই তিনি তড়িঘড়ি অন্যদিকে তাকান। কিন্তু সেই মুহূর্তের দৃষ্টিতে কি এক ধরনের ক্ষুধা ছিল না? একটা অনভিপ্রেত তাপ ছড়িয়ে পড়ে আমার তলপেটে। ওই দৃষ্টি, এটা কি শুধুই অনিচ্ছাকৃত নাকি? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খায়, রাতের ঘুম কেড়ে নেয়। কোনো কিছু হাতে দেবার সময় আঙ্গুলের স্পর্শ, একটা বই, একটা গ্লাস পানি, আগে কখনো লাগত না। তার আঙ্গুলের ডগা আমার হাতের তালু স্পর্শ করলে যেন বিদ্যুৎ খেলে যায়। শক্ত, কিছুটা রুক্ষ আঙ্গুল, জীবনকালের কাজের ছাপ আছে তাতে। সেই স্পর্শে আমার হাত কাঁপতে থাকে। আমি তড়িঘড়ি হাত টেনে নিই। মনে হয় তিনি কি টের পেয়েছেন। পিঠের দিকে ঘাম জমে। এই স্পর্শ এতটা শক্তিশালী কেন? একটা কাম্মু কেন? নিজের উপরই রাগ হয়, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। কিন্তু শরীরটা সাড়া দেয়। গোপনে, লাজুকভাবে, কিন্তু দেয়া। গতকালের সেই বিকেল, রাহুলের ফোন এলো। আবারও মাঝখানেক দেরি, কাজ জরুরি। বাচ্চাটা মামার বাড়িতে। বাড়িতে শুধু আমি আর শ্বশুর মশাই। বাইরে অন্ধকার ঘনিয়ে আসছে। আকাশ ভারী হয়ে উঠেছে। হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি নামল। দমকা হাওয়ায় জানালার শিকগুলো কাঁপতে লাগল। বিদ্যুৎ চলে গেল। ঘরে ঘুটঘুটে অন্ধকার। শুধু বাইরে বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে বজ্রপাতের তীব্র আলো। আমি দ্রুত মোমবাতি জ্বালালাম। হলুদ আলোটা ঘরের কোণে কোণে অদ্ভুত ছায়া খেলাচ্ছিল। শ্বশুর মশাই সোফায় বসে মুখে হাত দিয়ে কি ভাবছেন। আমি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালাম। রাস্তা একদম খালি। বৃষ্টি যেন ছাদে টিনে নাচছিল। হঠাৎ মনে পড়ে গেল, তার খুব জরুরি ওষুধ বাজারে কিনতে হবে, ফার্মেসি বন্ধ হয়ে যাবার আগে। বাবা, আমার
আমার কণ্ঠস্বরও যেন ভিজে গিয়েছিল। ওই ওষুধগুলো, তিনি মাথা তুললেন। মোমবাতির আলো তার চোখ দুটো গভীর রহস্যময় দেখাচ্ছিল। হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। কিন্তু এই বৃষ্টিতে আমি চলে যাই বললাম, নিজের প্রস্তাবে একটু অবাক হয়ে। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর উঠে দাঁড়ালেন। না, একা যেতে দেব না। আমি সঙ্গে যাচ্ছি। আমার বুকটা ধক করে উঠল। একসাথে বেরোনো? এই বৃষ্টিতে? কেন? কেন তিনি যাবেন? নিজে গিয়ে আনলেই তো পারতেন। কিন্তু আপত্তি করলাম না। এক ধরনের বিপজ্জনক উত্তেজনা আমাকে নিঃশব্দ করে দিল। আমরা দুজনেই ছাতা নিলাম, কিন্তু বাইরে পা দিতেই বুঝলাম এই বৃষ্টির সামনে ছাতা কাগজের মতো। 5 মিনিটের মধ্যেই আমরা সম্পূর্ণ ভিজে একাকার। শাড়ি আমার শরীরে লেপ্টে গেল। প্রতিটি বক্রতা, প্রতিটি রেখা প্রকাশ পেয়ে গেল জলের নিচে। আমি নিজেকে অসহায়, উন্মুক্ত মনে হচ্ছিল। চোখ তুলে দেখলাম তিনিও ভিজে একদম, চুল থেকে পা পর্যন্ত। তার শার্ট শরীরে আটকে গেছে। বুক আর কাঁধের শক্ত মাংসপেশির আভাস দিচ্ছে। আমার গলাটা শুকিয়ে এলো। দেখছেন কি? অবশ্যই দেখছেন। বাসস্ট্যান্ডটা শহরের একদম প্রান্তে, একটু নির্জন। আমরা পৌঁছলাম। আশেপাশে আর কেউ নেই। এক টিনশেডের নিচে দাঁড়ালাম। কিন্তু বাতাসের দমকায় বৃষ্টির ফোঁটাগুলো আমাদের উপরেই আসছিল। আমি কাঁপছিলাম, ঠান্ডায় নয়, উত্তেজনায়। ঠিক বুঝতে পারছিলাম না। শরীরের ভিতর একটা অবিরাম কাঁপুনি। আমার ভেজা শাড়ি ঠান্ডা বাতাসে আরও বেশি করে শরীরের সাথে মিশে যাচ্ছিল। স্তনের বোটা শক্ত হয়ে উঠেছে, ঠান্ডায় নাকি অন্য কোনো উত্তেজনায়? বুঝতে পারছিলাম না। লজ্জায় বুকের উপর হাত চাপা দিতে ইচ্ছা করছিল, কিন্তু পারলাম না। তারা আমার পাশে দাঁড়িয়েছিলেন, নিঃশব্দ। শুধু তার দ্রুত শ্বাসপ্রশ্বাসের শব্দ বৃষ্টির শব্দের মধ্যে মিশে যাচ্ছিল। আমি চোখের কোণে তাকালাম, তার চোয়াল শক্ত, ঠোঁট দুটো একটু চেপে ধরা। তার দৃষ্টি সামনে, রাস্তায় নয়, আমার দিকে। আমার ভেজা কাঁধে, আমার পিঠের বাঁকে, যেখানে ভেজা শাড়ি পেলভিসের কার্ভটা পরিষ্কার দেখাচ্ছিল, নিচে নেমে যাচ্ছিল তার দৃষ্টি, আমার তলপেটে। একটা গরম তরঙ্গ খেলে গেল। পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। ওই দৃষ্টি, একটা সরাসরি, একটা ক্ষুধার্ত। শীত করছে, তার কণ্ঠস্বর কর্কশ, গম্ভীর, কিন্তু তার ভেতরে একটা কাঁপুনি ছিল, আমার মতোই। আমি মাথা নাড়লাম, কথা বলতে পারলাম না। গলায় যেন কিছু আটকে আছে। তারপরেই তিনি তার জ্যাকেটটা খুললেন। একটা পুরনো ঘন সুতির জ্যাকেট। নাও, পরে নাও। একটু গরম পাবে ঘি। বাবা, লাগবে না ঘি। আমার প্রতিবাদটা দুর্বল, একটু ফিসফিসের মতো। নাও, ও তার কণ্ঠে আদেশের সুর, নরম কিন্তু অন্ড। তিনি এক পা এগিয়ে এলেন, খুব কাছাকাছি। তার শরীরের গরম গন্ধ, ভেজা সুতির গন্ধ আর এক ধরনের পুরুষালী ঘামের গন্ধ, সব মিলিয়ে এক অদ্ভুত মাদকতা ছড়াল। আমার মাথা ঘুরে উঠল। তিনি জ্যাকেটটা আমার কাঁধের উপর রাখতে গেলেন। তার হাত আমার কাঁধ স্পর্শ করল। শক্ত, উষ্ণ। শুধু কাঁধ নয়, তার আঙ্গুলের ডগা, অনিচ্ছাকৃতভাবেই হোক, আমার ভেজা ব্লাউজের কাপড় ভেদ করে আমার কণ্ঠনালী নিচের কোমল চামড়া স্পর্শ করল। একটু স্লিপেজ। আহ! একটা হালকা চিৎকার আমার গলা ফুটে বেরিয়ে এল। আমি লাফিয়ে সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পা চলল না। দাঁড়িয়ে রইলাম পাথরের মূর্তির মতো। তার হাতটাও সেখানে আটকে গেল। জ্যাকেটটা অর্ধেক ঝুলছে। তার আঙ্গুল এখনো আমার গলার নিচে, কণ্ঠির হাড়ের ঠিক উপরে। তার স্পর্শে আমার পুরো শরীরে আগুন ছড়িয়ে পড়ল। জায়গাটা জ্বলতে লাগল। আমার নিঃশ্বাস আটকে গেল। চোখ তুলে তার দিকে তাকালাম। সেই মুহূর্ত বৃষ্টি, অন্ধকার, নির্জনতা, সবকিছু যেন থমকে গেল। মোমবাতির হলুদ আলোর মতোই তার চোখ দুটো জ্বলছিল। সেই গভীর বেদনামা চোখে এখন কি দেখলাম? শুধু বেদনা নয়, এক অগ্নিশিখা, এক প্রচণ্ড নিষিদ্ধ, দুর্বার আকাঙ্ক্ষা। আমার দিকে তাকিয়ে আছে যেন কোনো অতৃপ্ত ক্ষুধার্ত প্রাণী। তার ঠোঁট কাঁপছে সামান্য। তার শ্বাস, গরম, দ্রুত, আমার কপালে লাগছে। আমার নিজের শ্বাসও তেমনি। বুক দুরু করছে এত জোরে যে মনে হচ্ছিল তিনি শুনতে পাবেন। তার হাতটা এখনো আমার গলায়। আঙ্গুলগুলো একটু নড়ল, যেন অস্ফুটভাবে আমার ত্বকের উত্তাপ মেপে নিচ্ছে। তারপর আস্তে আস্তে, একটু কাঁপতে কাঁপতে, তার হাতটা আরও নিচে নেমে এলো, আমার ভেজা ব্লাউজের কলারের কাছ দিয়ে, কাঁধের উপর দিয়ে, একটু পিছনের দিকে।
আঙ্গুলের ডগাগুলো আমার ভেজা সংবেদনশীল পিঠের চামড়ায় হালকা করে স্পর্শ করল। একটা ঝাঁকুনি দিয়ে গেল আমার মেরুদণ্ড বেয়ে। আমার চোখ বন্ধ হয়ে এল প্রায়। এসব হচ্ছে। এটা ভুল। খুব ভুল। কিন্তু সেই ভুলের স্পর্শে আমার সমস্ত শরীর যেন সাড়া দিয়ে উঠল। এক অদ্ভুত তৃপ্তির নিঃশ্বাস আমার বুক থেকে বেরিয়ে এল। নিচের দিকে আমার কোমরের নিচে একটা গভীর টানটান উত্তেজনা তৈরি হল। ভেজা শাড়ি হঠাৎই অসহ্য গরম লাগতে শুরু করল। তার আঙ্গুলগুলো আরও নিচে নামছে। পিঠের মাঝামাঝি নেমে এলো। হালকা চাপ দিচ্ছে। আমার হাতটা নিজের অজান্তেই উঠে গেল তার বাহুতে। আগ ধরলাম। শক্ত মাংসপেশি, উত্তাপ। আমার নখগুলো তার ভেজা শার্টে ডুবে গেল। মীনাঘি। আমার নামটা তার ঠোঁটে ফিসফিস করে বেরল। সেই ফিসফিসানি আমার কানের ভেতর দিয়ে সরাসরি নেমে গেল আমার পেটের তলায়। আরও নিচে। আগুনের শিখা জ্বলে উঠল। তার মুখটা আমার দিকে ঝুঁকছে। চোখে সেই প্রশ্নহীন দাবি। তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছাকাছি। আমি তার শ্বাসের উষ্ণতা অনুভব করছি। আমার নিজের ঠোঁট শুকিয়ে গেছে। জিভ দিয়ে ভিজিয়ে নিলাম। একটা অদম্য টান, সামনে এগিয়ে যাবার, সেই নিষিদ্ধ, সেই মধুর স্পর্শ পাবার। শরীরটা নিজে থেকেই সামনের দিকে একটু ঝুঁকল। আমার চোখ প্রায় বন্ধ। হৃদস্পন্দন কানে শুনছি। একটু, আর মাত্র একটু তার ঠোঁট আমার ঠোঁটের উপর পড়ল, নরম কিন্তু তীব্র। প্রথম স্পর্শটাই যেন বিদ্যুৎক্ষেকো। আমার সমস্ত শরীর কাঁপতে লাগল। তার হাত এখন আমার পিঠে দৃঢ়ভাবে চেপে ধরেছে, আমাকে তার দিকে টেনে নিচ্ছে। ভেজা শাড়ি আর শার্টের মধ্যে কোনো ফাঁক নেই, শুধু উত্তাপ, শুধু আগুন। এটা ঠিক না, আমি ফিসফিস করলাম, কিন্তু আমার হাত তার ঘাড়ে জড়িয়ে গেছে নিজে থেকেই। জানি, তিনি গম্ভীর কণ্ঠে বললেন, কিন্তু থামলেন না। তার আঙুলগুলো আমার ভেজা চুলের মধ্যে ঢুকে গেল, মাথাটা হালকা করে পিছন দিকে হেলিয়ে দিলেন। গলার নিচে, কাঁধের কার্ভে তার ঠোঁটের স্পর্শ, গরম, ভেজা। বাবা, আমরা। কথা অসম্পূর্ণ থেকে গেল। তার এক হাত নেমে এল আমার কোমরের নিচে, শাড়ির পাড় আলগা করে দিল। ঠান্ডা বাতাস ভেজা শরীরে লাগতেই আমি চমকে উঠলাম, কিন্তু তারপরই তার হাতের তাপ মিশে গেল আমার ত্বকের সঙ্গে। বৃষ্টি তখনও পড়ছে অবিরাম। টিনশেডের নিচে আমরা দুজনই যেন পৃথিবীর শেষ মানুষ। কোনো নিয়ম, কোনো বাধা নেই এখানে। শুধু এই মুহূর্ত, শুধু এই উত্তেজনা। আমি অনেকদিন থেকে চেয়েছি। তিনি আমার কানের পাশে ফিসফিস করলেন। কথাগুলো সরাসরি মেরুদণ্ড বেয়ে নিচে নেমে গেল। আমি কোনো উত্তর দিলাম না। শুধু তার শার্টের বোতামগুলো খুলে ফেলার চেষ্টা করলাম। আঙুলগুলো কাঁপছে, ভিজে গিয়েছে। তিনি সাহায্য করলেন, নিজের শার্ট ঝাড়া দিলেন। তার বুক শক্ত, উষ্ণ, কাজের ছাপে ভরা। আমি হাত দিয়ে স্পর্শ করতেই তিনি গর্জন করলেন, আমাকে চেপে ধরলেন। ভেজা কাপড়ের স্তরগুলো একে একে সরতে লাগল। বৃষ্টির শব্দ, আমাদের দ্রুত শ্বাস, সব মিলিয়ে একটা অদ্ভুত সঙ্গীত তৈরি হল। বন্ধুরা, আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।